তাপস রায়, তাকে নিয়ে এবার জল্পনা শুরু হলো। আমি সমিতের কাছে এই জায়গায় আসবো। সমিতটা 42-42 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট হচ্ছে না, একাই তৃণমূল কংগ্রেস লড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পরশুদিন এসে তিনিও বলে গেলেন 42-42 বঙ্গ বিজেপির জন্য টার্গেট সেট হয়ে গেল। কিন্তু তৃণমূল কংগ্রেস কিভাবে 42-42 করবে? সৌগত রায় তিনি কনফিডেন্ট নন এবার টিকিট পাবেন কিনা, যদি টিকিট পান জিতবেন কিনা নিশ্চিত নন। তাপস রায় দল হয়তো ছেড়ে দেবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি ভোটে দাঁড়ালে গোহারান হারবেন, তার দলের লোকেরাই বলছে হবে 42। না 42 তো সময়ের অপেক্ষা। রাজনীতির সম্ভাবনা শিল্প, কেউ ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিতেই পারে, সেটা রাজনীতিতে এখন ইদানিং খুব বেড়েছে দেখছি, সে নিতেই পারে। কিন্তু এটা তো ঠিক যে তাপস রায়ের মতো একজন সাংগঠনিক এবং দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, এটা কিন্তু ঠিক যখন এত দুর্নীতি নিয়ে এত অভিযোগ একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীদের গায়ে কালি ছিটছে, সেখানে তাপস রায় তিনি যে কতটা অনেস্ট সেটা বিরোধী পক্ষ তারাও কিন্তু সোচ্চার হয়েছেন। এবং এটা খুব বড় একটা বিষয় যে তার বাড়িতে ইডি হানা দেওয়ার পর থেকে তাপস রায় তিনি যে কথা বলেছেন না অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই কথাগুলো দিয়ে তৃণমূল দেখে দেখে যে রেড হচ্ছে, এটা তো আপনারা বহুবারই দেখিয়েছেন। তাপস রায়ের বাড়িতে রেডটা তাপস রায়ও সে থেকে বাদ যায়নি। হ্যাঁ, কিন্তু তাপস রায় নিজে কি বলেছেন নিশ্চয়ই আপনার মনে আছে, আর বলে দিতে হবে না। আমি তাপসদার কাছে শুধু বলবো যে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিজেপির প্রার্থী তালিকা তৈরি হচ্ছে কিনা, এইটা একটা সম্ভাবনা আছে কিনা আমি জানি না। কিন্তু তাপস রায় ইডি কে পাঠিয়েছিলেন বলে অভিযোগ করছেন তিনি। কিন্তু তাপস রায় কি অভিযোগ করছেন? বিজেপি পাঠিয়েছে তাপস রায়ের যে উসমা, আমার মনে হয় দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস রায় নিজেই বলেন মমতার মুখ দেখে ভোট হয়, মমতা দেখে মানুষ ভোট দেয়, জনতার আদালতে মমতাকে বিচার করে ভোট হয়। দলের মধ্যে থেকে আলোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলছেন দরজাটা কি খুলে দেবো, দরজাটা খুলে দিলেই হু হু করে অন্য দল থেকে লোক চলে আসবে, সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এখন কি বিজেপির সেই সময়টা এলো? না বিজেপির দরজা জানলা মন হৃদয় সব খোলা, সব সময় খোলা। এটা শুধু ভোটের জন্য না, সব সময় যে আসতে হবে। আচ্ছা আমি সব সময় আমার মধ্যে কথা বলে খুব মুশকিল হয়ে যায়। কুণাল ঘোষ আর জয়প্রকাশ মজুমদার ওদের ওদের চরিত্র যে নেই এটা সারা পশ্চিমবঙ্গ জানে, এবং ওদের এমন এমন কথাবার্তা তাদের কোনো আইডিওলজি নেই সেটাও লোকে জানে। কিন্তু জয়প্রকাশ মজুমদার আমার মাঝখানে কিছুদিনের জন্য বিজেপিতে গিয়েছে। আমি সেটা বলছি, আমি আসছি বলছি আমি জানি বেশি দরজা জানলা মন খোলা থাকলে আবার এই সমস্যাগুলো তো হয়। হ্যাঁ, তো কি করা যাবে? আমাদের দরজা জানলা খোলা, আমাদের বারবার একই বক্তব্য যে তোমরা এসো আমাদের আইডিওলজিতে এসে সমৃদ্ধ হও। যারা সমৃদ্ধ হতে পারে না, যারা নিজেদের ব্যক্তিগত উন্নতি চারিত্রিক উন্নতি করতে পারে না, তারা টিকতে পারে না, তারা ফেরত চলে যায় নর্দমার জলে। কিন্তু তাপস রায় সেই ধরনের লোক নন। আমি যতদূর দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, উনি অতি সহজ লোক। কি বলছো? বিজেপি দরজা খুলেছে তাপস রায়ের জন্য? না আমি তাপসের কথা বলছি না, আমি দরজা খোলাটা আলাদা সেন্টেন্স ছিল। আমি তারপরে দাঁড়ি কেটে আমি বলছি তাপস রায় কম্পারেটিভলি কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদারের মতন ক্যারেক্টারলেস লোক নয়। উনি যথেষ্ট অতিশয় ভদ্রলোক। এবং একটা যেটা আমার খারাপ লেগেছে, আমার মনে বিঁধেছে, উনি যখন ইডি সিবিআই কথা বলছেন যেদিন ইডি রেড ওনার বাড়িতে হলো, সেদিন বিবেকানন্দ জয়ন্তীতে বিবেকানন্দর বাড়িতে অনেক তার পার্টির নেতা আনন্দ করেছে। এই যে কথাটা যে বলতে পারে দলের মধ্যে থেকে তার তো ভীষণ অভিমান হয়েছে। সুব্রত বাবুর কাছে আসি। তৃণমূল কংগ্রেসের অভিমান তৃণমূল কংগ্রেস কিভাবে সামলাবে সেটা তো তাদের ব্যাপার। কিন্তু এই যে নতুন আচ্ছা একটু থামাই, আচ্ছা দুজনকে থামিয়ে দিই, সুব্রতদার কাছে যাই। সুব্রতদার কাছে যাই। নবীন প্রবীণ দ্বন্দ্ব যাকে দিয়ে শুরু হয়েছিল তার নাম কুণাল ঘোষ, যিনি একেবারে প্রকাশ্যে এনেছিলেন। কিন্তু এই যে লাইন দিয়ে যে নামগুলো উঠে আসছে, সৌগত রায়, তাপস রায়, তারপরে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কোথাও কি মনে হচ্ছে যে নবীন প্রবীণের যে দ্বন্দ্বটা তার একটা কোথাও সলিড কনস্ট্রাকটিভ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি? না, আমি এরকম ভাবে দেখছি না। আমার কাছে হচ্ছে গিয়ে গোটা রাজ্যের অর্থনীতি সমাজ হোস পাইপ দিয়ে যেভাবে শুষে নেওয়া হয়েছে, সেই কাজে তাপসবাবু নিজেকে যুক্ত করতে পারেনি। বঞ্চিত বাবুদের দলে উনি আছেন, সেই কারণেই তো আমরা বলে আসছি এক দল চেটে পুটে খেয়েছে বাংলাকে, আরেক দল বলছে ভাই এবার ওঠো, এবার আমরা খাবো। তো ওই আমরা খাবোর দলে উনি আছেন। ফলে এটা তৃণমূল একদল সুদীপরা আগে খেয়েছে চেটেপুটে, এখন তাপসবাবুরা চেটেপুটে খেতে চাইছে। এই লড়াই, এখানে কোনো নবীন প্রবীণের মামলা নেই। এটা পশ্চিমবাংলাকে হোস পাইপ দিয়ে শুষে নেওয়ার লড়াই। এই লড়াইতে পশ্চিমবাংলার মানুষের কোনো ভূমিকা নেই, তারা অংশগ্রহণ করতে চায় না, জানতেও চায়। আপনাদের কটা সিট লোকসভায় এবারে পাবেন?
এত কথা বলছেন আমি তৃণমূল তো সম্পর্কে? আমি তো কথা জ্যোতিষী নই। বলতে তো আপত্তি নেই। না না বলে যান, বলতে তো বলে আপত্তি যাচ্ছে, নেই। আমি বলে তো যাচ্ছে, জ্যোতিষী মানুষ নই। থেকে বিচ্ছিন্ন, মানুষ থেকে তো বিচ্ছিন্ন। 2 থেকে 18 হয়ে যাওয়ার আচ্ছা, পর আমরা চলে দেখলাম, যাবে। এবারে আমরা 18টা রাখতে দেখলাম পারবে তো? যে কুণাল ঘোষ তিনি কিন্তু ফের জমিদার কটাক্ষ করলেন, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার আক্রমণ শানালেন তিনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তার জন্য যে তিনি প্রস্তুত এমনটাও জানিয়ে দিলেন তিনি। কুণাল ঘোষের লাগাতার আক্রমণের মুখে এখনো নিরুত্তর কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ। দেখুন, আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি আছি, কিন্তু শৃঙ্খলবদ্ধ ওই তত্ত্বে বিশ্বাস করি না। আমাকে বস্তা বেঁধে বান্না করে দিলে আমি তৃণমূল কংগ্রেস থেকে কোথাও যাচ্ছি না। লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে কি আরো জটিল হচ্ছে কুণাল ধাঁধা? দলীয় মুখপাত্র এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। সাংগঠনিক ইস্যুতে তৃণমূলের লোকসভার নেতা এবং কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নিশানা করে চলেছেন কুণাল ঘোষ। শনিবারের পর রবিবারও সেই আক্রমণের ধারা অব্যাহত রইল। কেন একজন বারবার তিনি দাঁড়াতে চাইবেন, তিনি সভাপতি হতে চাইবেন, তিনিই চেয়ারম্যান হতে চাইবেন, তাঁর স্ত্রীকেই এমএলএ করতে হবে? এটাই তো জমিদারি। আমরা তো তার বিরুদ্ধে লড়ছি। তার জন্য যদি আমাকে শোকজ করা হয়, আমি সেই প্রেমপত্র আনন্দের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত আছি। এই যে সে বাইরে আছে, সিআইডি পুলিশ তাকে খুঁজছে না, সেটা তৃণমূলের স্বার্থে। আবার এই যে আজকে সে যখন মুখ খুলছে তৃণমূলের বিরুদ্ধে, তখন সেটা হচ্ছে বিজেপির স্বার্থে। আর এ সবচেয়ে ভালো জানে এদের সবার দুর্বলতা। যদি উত্তরে সুদীপবাবুকে প্রার্থী করা হয়, তার হয়েই কাজ করব। আবার ঘুরিয়ে দেখতে গেলে এমন অনেক লোক সুবিধা পেয়ে যান যারা সঠিকভাবে কাজ করেন না, যারা সঠিকভাবে কর্মীদের সঙ্গে মেশেন না, যারা গ্রুপবাজি করেন। তারা জানেন ভোটের সময় মমতাদির মুখ দেখেই কর্মীরা নেমে যাবে। সেই ভরসায় তারা এই অন্যায় কাজগুলো করে করে মমতাদির মুখ দেখিয়ে পার পেয়ে যায়। উত্তর কলকাতা আসনে এবার বিজেপি জিততে চলেছে 1 লক্ষের বেশি মার্জিনে। আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজের, সবে দেখতে শুরু করেছেন, দেখুন মজা লাগবে, আমি এটুকু বলতে পারি। কুণাল ঘোষের লাগাতার আক্রমণ নিয়ে এখনো মুখ খোলেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্ণ মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আইনজীবী শ্রমিক বাগচির কাছে একবার আসবো। শ্রমিক, এই যে আকচিটা আমরা দেখছি, শাসক হোক বিরোধী হোক, প্রত্যেকের দলের অন্দরে এই যে ক্ষোভ বিক্ষোভ, কালি ছেটানো, একজন আরেকজনকে দোষী সাব্যস্ত করছেন, নিজেকে ক্লিন প্রমাণ করার চেষ্টা করছেন, এই যখন রাজনীতির অবস্থা, তখন এই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই প্রত্যক্ষ রাজনীতিতে আসা সাধারণ মানুষ সেটাকে ঠিক কি চোখে দেখবেন বলে মনে হয়? সদর্থক? হ্যাঁ, সদর্থক হতে পারে। তার কারণ হচ্ছে যে রাজনীতির মধ্যে তো এর আগেও কিন্তু আইন জগতের লোকরা এসেছেন, আসেননি তা নয়। আমার কাছে লিস্টও আছে, যদিও খুব কম, 3 জন বিচারপতি এসেছেন, এটা অন্যান্য রাজ্যের। আবার এরকমও আছেন যে যারা রাজনীতি না, কেউই আফটার রিটায়ার নয়, 3 জনই এসেছেন যারা মেয়াদের মধ্যে থেকে এসেছেন। আবার বিচারপতি রিটায়ারমেন্টের পর আবার ফিরে এসেছেন। আর 3 জন আছেন, আপনি একটু স্টাডি করে দেখুন। আমি 3 জনের কথা বলেছি, আর আজ পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে 3 জন এসেছেন। এটা কলকাতা হাইকোর্টে মনে হয় প্রথম হচ্ছে। না, কলকাতা হাইকোর্টে কেউ আসেননি, কলকাতা হাইকোর্টে উনি প্রথম। এইটা সত্যি কথা। এবং আমার একটা জিনিস মনে হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেহেতু একজন মানে মসিহা, তিনি একটা এই সাধারণ মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন, বৃহত্তর রাজনীতিতে গিয়ে তিনি আরও বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইবেন, বা তিনি সেটা অলরেডি চেয়েছেন, এটাই আমার মনে হয়েছে। রাজনীতিতে নতুন ধরনের লোকজন আসা জরুরি, এই ধরনের মানুষ আসা জরুরি, এটা আমার মনে হয়। উনি বলেছেন দরকার পড়লে যোগীর থেকে বুলডোজার ভাড়া করে বেআইনি জিনিস ভাঙতে বলেছেন। যোগী চলে আসছে, বেশ অবশ্যই বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করতে চলেছেন সেটা আগামীকাল স্পষ্ট হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু সমীরদা, একটা বিষয় দলের মধ্যে, তৃণমূলের কথা আমি বলছি, একের পর এক যেটা দেখা যাচ্ছে যে একজন নেতা আরেকজন নেতার বিরুদ্ধে বলছেন, এবং কোন নেতা একেবারে বড় বড় বর্ষিয়ান নেতারা তারা বলছেন। আমরা গতকালও দেখলাম যে বিশ্বনাথ পাড়িয়াল, তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তিনি যেভাবে মলয় ঘটক এবং তার ছেলের বিরুদ্ধে বললেন। তো কতটা অস্বস্তিতে দল লোকসভা ভোটের আগে এইভাবে, যদি যেখানে বারবার মুখ্যমন্ত্রী দলনেত্রী বলছেন যে যা কিছু সমস্যা তা দলের ভেতরে বলার, কেউ তার কথা শুনছেন না। তাহলে দেখুন, বিশ্বাস করবেন কিনা জানি না, সারদা থেকে নারদা থেকে কুৎসা থেকে অপপ্রচার থেকে বিরোধীরা যতগুলোই জিনিস এসছে, আবারও বলছি
যে আমাদের দলের মধ্যে শুনুন না তৃণমূল একটা গণতান্ত্রিক দল, চাপিয়ে দেওয়া দল নয়। তৃণমূল দল যেহেতু গণতান্ত্রিক, তার নেতার মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, আশা, আকাঙ্ক্ষা সবকিছু থাকে। বারবার তো নেত্রী যেটা বলছেন যে হ্যাঁ দলের মধ্যে বলুন, হ্যাঁ, দলের দলের বাইরে না, লোক যেভাবে আইনি কুণাল আসে, ঘোষকে সে আমরা ভাড়াতে দেখলাম বলে। এবং বাকি পরপর যদি নাম নিয়ে একের পর এক নেতা তারা বাইরে সংবাদ মাধ্যমের সামনেও যেভাবে মুখ খুলছেন, দলনেত্রী তো নিশ্চয়ই সেটা বলেননি, তিনি তো সমানে বলেছেন দলের ভেতরে বলতে, তার কথা মানছেন না তাহলে কেউ? আমাদের নেতৃত্ব কারো কণ্ঠরোধ করার কথা বলেনি। শীর্ষ গণতান্ত্রিক নেতৃত্ব চুপ পরিবেশে তাদের অভিব্যক্তি, তাদের শীর্ষ চিন্তা ভাবনা নেতৃত্ব চুপ কেন? ওপেন করছে। শীর্ষ নেতৃত্ব চুপ কেন? কেন চুপ নয়, সব ভেতরে ভেতরে কাজ হচ্ছে। আমরা কি সব কথা সামনে আনবো? কাজ হচ্ছে? আমরা কি বিজেপি এক পা অলরেডি এগিয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী পদ থেকে তার ইস্তফা গৃহীত হয়ে গিয়েছে। তাপস রায় তিনি বেরিয়ে যেতে চাইছেন, সবাই তো একেবারে দলে দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, তারপরও শীর্ষ নেতৃত্ব চুপ। আবার এবং দেখবেন, কুণাল ঘোষ, আপনি সুদীপ নিশ্চয়ই দেখেছেন, বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা তার ক্ষেত্রে বলেছেন গ্রেফতার করা হোক, এত বড় কথা তিনি বলেছেন। আপনি জানেন নিশ্চয়ই 2019 সালের লোকসভায় সৌমিত্র খাঁ থেকে মুকুল রায় থেকে শুরু সৌমিত্র করে খাঁ পরবর্তী আর শুরু সুদীপ করে বন্দ্যোপাধ্যায় বলছি শুনুন না, একসাথে নন। অনেকেই তো দল চেঞ্জ করেছিল, হ্যাঁ। কিন্তু মুকুল রায়ের অবস্থান দেখুন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দেখুন, তারা বুঝতে পেরেছে যে বিজেপিতে গিয়ে কাজ করা যায় না। বিজেপি হচ্ছে যে একটা মানে সর্বগ্রাসী দল। মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আপনার নিশ্চয়ই মনে থাকবে। আমি আবারও বলছি, বনমন্ত্রী কোনো থাকাকালীন অভিযোগ তার থাকতে বিরুদ্ধে পারে, কিন্তু কোনো অনেক- থাকতে কিন্তু সেই পারে, অভিযোগগুলো কিন্তু আমরা দেখছি স্বাভাবিক না। না সব সময় যে সব এই যে আজকে 195টা লিস্ট বেরিয়ে গেল বিজেপির, তার মধ্যে বাংলায় 20 জনের নাম বেরিয়েছে। হঠাৎ করে আসানসোলে তারা জানে যে শত্রুঘ্ন সিনহার কাছে 4 লক্ষ ভোটে বিজেপি হেরেছে বা ইলেকশনে, তা সত্ত্বেও পবন সিং যে নারী বিদ্বেষী, সেই নারীর কথা বলছে প্রধানমন্ত্রী এসে, যেখানে তিনি সন্দেশখালী নিয়ে বলেন, তিনি মণিপুরের কথা বলেন, তিনি হাথরসের কথা বলেন, তিনি নীলকৃষ্ণের কথা বলেন, তিনি উন্নয়নের কথা বলেন। সরে দাঁড়ালেন এই হচ্ছে আসানসোল থেকে, বিজেপি তিনি শাসিত রাজ্য। প্রার্থী হচ্ছেন না। দেখুন একবার কি বলছেন বলুন। সরকার মায়ের পাশে এসে দাঁড়ায় না, আরে বাবা চুপ করো ভাই। প্রার্থী ঘোষণার পরেই শুরু হয় দেওয়াল লিখন, কিন্তু সেই দেওয়াল লিখনের রং শুকোয়নি, তার আগেই কিন্তু ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। পোস্টে জেপি নাড্ডাকে ট্যাগ করে তিনি লেখেন, কিছু কারণের জন্য আসানসোল থেকে তিনি লড়াই করতে পারছেন না ভোটে। শনিবার আসানসোলের প্রার্থী হিসেবে বিজেপি তার নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বেশ কিছু পোস্টারের ছবি সমেত একটি পোস্টে লেখেন, এগুলো সত্যি হলে বোঝা যাচ্ছে বিজেপি রাজ্যের মহিলাদের কতখানি সম্মান দেয়। সুব্রত বাবুর কাছে যাব। পবন সিং, মানে একটা প্রশ্ন তো অবশ্যই সামনে আসবে, সেটা শুধু তৃণমূল নয় অন্য রাজনৈতিক দলও বলবে, সেটা হচ্ছে বিজেপি যে প্রার্থী তালিকা আগাম এত হুটপাট করে ঘোষণা করে দিল, প্রার্থী যারা হচ্ছেন তাদের সঙ্গে আলোচনা না করেই ঘোষণা করে দিলেন, প্রার্থী রাজি হচ্ছেন না ভোটে লড়তে, না সুব্রত তাকে একটা মিনিট, যে একটা টিকিট second। নিয়ে এত লড়াই। 20টা সুব্রত, কেন সবাইকে 20টা বিরক্ত লিস্ট করছেন বেরিয়েছে সবাইটা? বিজেপির, লিস্ট বেরিয়েছে, তার মধ্যে দুজন মহিলা। আচ্ছা এত নারীর পক্ষে কথা বলে। দাঁড়া, দুজন মহিলা। সেটা তো বিজেপি সিদ্ধান্ত, না, সেটা ছজন বলছি। মহিলা হবেন। হ্যাঁ, এটা কতটা সুব্রত দা, মহিলাদের সুব্রত পছন্দ দা। করে এগুলো প্রমাণ আছে। বিজেপি তার লিস্ট স্বাধীনভাবে প্রকাশ করেছে একটা রাজনৈতিক দল 20 হিসেবে। জনে 2 জন। সেটা আমি কি বলবো এটা নিয়ে, কেউ 20 জনে 10 জন মহিলা প্রার্থী দিতে পারে, আবার ওইখানে নির্যাতিতা মহিলাদের দামও ঠিক করে দিতে পারে, নির্যাতিতা হলে কেমন তার দাম হবে। ফলে ওইসব কথা বলে লাভ নেই। না না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সুজেট নিয়ে কি বলেছেন আমরা সবাই জানি, ওইসব কথা বলে লাভ নেই। প্রশ্ন হচ্ছে যে বিজেপি পশ্চিমবাংলা গোটা দেশের মানুষের সামনে যে মডেল উপস্থিত করেছে, আমরা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সেই মডেলের বিরুদ্ধে আছি। আমরা মনে করি এই মডেল ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে আমাদের দেশের সংবিধান রক্ষার্থে বিজেপির পরাজয় আমরা চাই। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল, আর সেই দেওয়াল লিখনের রং শুকোনোর আগেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। পোস্টে জেপি নাড্ডাকে ট্যাগ করে তিনি লেখেন, কিছু কারণের জন্য তিনি আসানসোল থেকে ভোটে লড়াই করতে পারবেন না। একবার শুনে নেব তিনি ঠিক কি বলেছেন এবং বাকিরাই বা কি বলছেন। जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, उनमें बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी हित भी सोच रहे हैं। भारतीय जनता पार्टी आपको बंगाल की नारी को अपमान करना और उसको प्रार्थी बनाने में आपकी जो योगदान थी, इसको हम बंगाल के कोने कोने तक पहुंचा देंगे
कि बंगाल नारी को अपमान किया गया। किसने अपमान किया? बीजेपी। ব্যক্তিগত কোনো হয়তো সমস্যা থাকতে পারে, আমি জানি না ঠিক কেন উনি প্রত্যাহার করলেন, কারণ আমাদের কি বলবো সর্ববৃহৎ পৃথিবীর পার্টি না কথা বলে তো নিশ্চয়ই করেননি। হঠাৎ করে কেনই বা উনি প্রত্যাহার করছেন এটা আমি বলতে পারবো না। আমি বাইরেও রয়েছি মথুরাপুরে, সুতরাং পার্টির শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা ডিসাইড করবেন। আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল, বাই ইলেকশনে এটা 3 লাখের ওপর লিড ছিল। আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে। ফলে ওনাদের যে প্রার্থী তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল, সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয় চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। শত্রুপাতি, যেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে ফোকাস, এবারের 2024 লোকসভা নির্বাচনে সন্দেশখালী যেখানে পাখির চোখ, যাকে এত বড় ইস্যু করা হচ্ছে, জাতীয় ইস্যু করা হচ্ছে, প্রধানমন্ত্রী এসে মুখ খুলছেন, সেখানে ক্যান্ডিডেটের নাম পবন সিং। দেখো, আমাদের ক্যান্ডিডেট সিলেকশন হয় খুব সায়েন্টিফিক প্রসেসে। নাম্বার 1 হচ্ছে উইনেবিলিটি, একটা নয়, এইবার বোধহয় 5খানা সার্ভে হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন, এবং তার উপর একটা স্টেটের মানে স্টেট ইউনিট আমরা যারা, তাদের একটা রেকমেন্ডেশন থাকে। নিশ্চয়ই জানানো হয়, নিশ্চয়ই জানানো হয়। আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এখনো সেটা হয়নি, তো কেউ জানায় বলে আমি জানি না। তবে না, অভাব একেবারেই নয়। আরে সুবিধা, তাহলে আপনি বলে যান, প্রত্যেকবার বলে যাচ্ছেন। আমাকে তো জিজ্ঞেস করেছে, শুনেনি। আপনি আমারটাও বলবেন, নিজেরটাও বলবেন। আপনি যখন আমার পার্টি নিয়ে এতটাই জ্ঞান নিয়ে থাকেন, তাহলে আপনি বলে যান। পবন সিং এর ক্ষেত্রে আমি একটাই জিনিস বলতে পারি, যে পোস্টারগুলো চলছে, এটা একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে পোস্টারগুলো চলছে ভোজপুরি সিনেমা, এবং আমি সেন্সর বোর্ডের একজন প্যানেলিস্ট হয়ে আমি বলছি, ভোজপুরি সিনেমা এডিট করা বা সেন্সর করা খুব মুশকিল, তার কারণ এই ধরনেরই সিনেমা হয়। তো সেখানে যদি উনি কয়েকটা গান গেয়ে থাকেন, আমি জানি না সেটা এত বড় কি ক্রাইম, আমি জানি না। আমি দেখিনি পবন সিং নিজে সরে গেছে, এইটাই হচ্ছে না না না। আমরা বিজেপির তরফ থেকে টিকিট অফার করা যেতে পারে, এবং তুমি এটাও জানো যে ক্যান্ডিডেট উইথড্রয়ালের একটা অফিসিয়াল ডেট থাকে। তো সে যদি লড়বার আগে কেউ যদি বলে যে না মানে আমি লড়বো না, উনি উইথড্র করে নিয়েছে তার নিজের, না না, সে যদি নিজে, শোনো কুসুমিতা, তোমাকে উপর থেকে সুযোগ দিতে পারে, তুমি সেই সুযোগ যদি নিতে না পারো, তোমার ব্যক্তিগত আমাদের ভীষণ সেটা না জেনেই তাহলে একজনকে কি সুযোগ দেওয়া হলো? এটা নিয়ে ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। কলকাতা থেকে জেলা, রবিবার কোথাও এলো কেন্দ্রীয় বাহিনী, আবার কোথাও রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই লক্ষ্য জানালেন তারা। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, কোচবিহার, উত্তর 24 পরগনা, ভাঙড়, যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে লোকসভা ভোট। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে পা রেখেই রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা, কসবা, কর্ণশ্রী, গার্ডেন রিচ, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, নিউ মার্কেট, বটতলা, কলকাতার লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন পূর্ব যাদবপুর, কসবা, সার্ভে পার্ক সহ কলকাতার বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লোকসভা নির্বাচনের আগেই শহর কলকাতার রাজপথে রুট মার্চে কেন্দ্রীয় বাহিনী। আমরা দাঁড়িয়ে রয়েছি সার্ভে পার্ক থানার অন্তর্গত সিংহবাড়ি অঞ্চলে। ইতিমধ্যে এসে পৌঁছেছে বিএসএফ এর জওয়ানরা। सुख शांति से चुनाव हो जाए, पीठासी नदारी आगे, इसलिए हम तो आते हैं ना सर, शांतिपूर्वक चुनाव हो जाए, यही हमारा लक्ष्य है। कोई भी यहाँ राजनीतिक पार्टियों से कोई भेदभाव नहीं है हमारा, तो हम तो फोर्स के डिफेंस आदमी है, यहाँ भेदभाव से नहीं, चुनाव पूर्ण शांति रूप से किया जाए, यही हमारा उद्देश्य रहता है। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করলেন সিআরপিএফ এর মহিলা বাহিনী। মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। কেউ ভয় দেখাচ্ছে কিনা জানতে চাওয়া হয়। পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায় পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তারা। জঙ্গলমহলে মাওবাদী হামলার আশঙ্কায় আগে থেকেই 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নতুন করে কোনো বাহিনী আসেনি। ফোর্স ডিটেলড হয়েছে এরিয়া ডোমিনেশনের জন্য প্রি ইলেকশন পিরিয়ডে। আমরা সেটা নিয়ে বিভিন্ন যে ভালনারেবল হ্যামলেট আমরা আইডেন্টিফাই করেছি, বা অন্যান্য জায়গাগুলো পুরুলিয়া যেটা যতটা সম্ভব আমরা কভার করছি, ফুটমার্চ করছি, ভালনারেবল ভোটারদের সঙ্গে কথা বলছি। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা দিনহাটার হেটাগুড়িতে টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিনহাটায় 1 কোম্পানি ও মাথাভাঙায় 1 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।
আরও 3 কোম্পানি বাহিনী আসার কথা জেলায়। উত্তর 24 পরগনার হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসায় আশ্বস্ত গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনা, ভোট ঘোষণার আগেই ভাঙড়ে এলো 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লজ্জা লজ্জা বাঙালির লজ্জা, বুকে ব্যথা নিয়ে একরাশ লজ্জা নিয়ে আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জনকে খুন করেছে। তো এইগুলো মানুষ দেখেছে, এর হিসাব নেই। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে। মানুষ নির্বাচনে এটা গণতন্ত্রের উৎসব পালন করে, হই হই করে। বাংলায় মহিলা এবং পুরুষ এবং মহিলার সংখ্যা আরও বেশি, তারা যান ভোট দিতে। কিন্তু আপনি এটাকে যদি দেখান, এটা একটা যুদ্ধক্ষেত্র, এটা একটা ব্যাটেল, এটা একটা রণক্ষেত্র, ইট ক্যান বি এ পলিটিক্যাল ব্যাটেল। যদি মনে করেন এটা একটা মেন্টাল ট্যাকটিক্স এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, আবার ওই 200 পারের মতোই কেসটা হবে। ভোট হিংসা ও সন্ত্রাসের অভিযোগ বঙ্গে নতুন নয়। লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নজিরবিহীনভাবে বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে ভোট ঘোষণার আগে রাজ্যে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এবিপি আনন্দ। দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। আর জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালই যারা এসে গিয়েছেন, আজ তারাও বৈঠক করবেন। একাধিক বৈঠক অবশ্যই আজকে হবে। এই সব খবরে আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।